হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বাস করি আমরা সকলে ভালো আছি। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। আমরা যখন কোনো কিছু লিখি ইংরেজিতে তখন ভার্বকে বিভিন্ন ফর্মে লিখতে হয় এবং আমরা জানি ভার্বের 3টি ফর্ম রয়েছে, কিন্তু তারপরও কখনো প্রেজেন্ট পার্টিসিপল, কখনো পাস্ট পার্টিসিপল, কখনো ভার্বকে জেরার হিসেবে ব্যবহার করতে হয়। যদি আমরা সেই নিয়মগুলো জানি তাহলে আমাদের সেই ব্যবহারগুলো খুব সহজ হয়ে যাবে। তবে আজকে এই রাইট ফর্ম অফ ভার্ব শেখার পূর্বে আমি যে কথাটা উল্লেখ করতে চাই, আমরা কষ্ট করে নিজেদেরকে ডেভেলপ করি যেন আমাদের সুন্দর একটি ভবিষ্যৎ যেন আমরা পাই। কিন্তু এই সুন্দর ভবিষ্যৎ গড়তে যে যদি আমরা আমাদের জীবনে সততাকে যদি আমরা ধারণ করতে না পারি, এই সততা আমাদের ছোটবেলা থেকে শিখতে হবে। কিন্তু এটা যদি আমরা শিখতে ব্যর্থ হই, আমি জীবনে প্রতিষ্ঠিত হলাম, ভালো ডাক্তার হলাম, ভালো ইঞ্জিনিয়ার হলাম, জীবনের উন্নতির জন্য আমরা সবকিছু করতে পারি, কিন্তু আমাদের হৃদয়ে যদি সততা না থাকে, একটা সময় এসে আমাকে যদি জেলখানায় বসে কাটাতে হয় কিংবা দুর্নীতির দায়ে যদি আমাকে অভিযুক্ত হতে হয়, তাহলে আমাদের সমস্ত শিক্ষাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সমস্ত কিছু শেখার পূর্বে অবশ্যই আমরা দেখব এই সততা যেন আমার মধ্যে থাকে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম রাইট ফর্ম অফ ভার্ব, আমরা একটু দেখি যে কখন কিভাবে এর ব্যবহারগুলো হয়। আমি খুব সহজ একটা ভার্ব নিচ্ছি, সেটা হচ্ছে ইট। আমরা সবাই খেতে পছন্দ করি। আমরা একটু দেখি ইট কিভাবে ব্যবহার হচ্ছে। কখনো আমরা লিখছি ইটস, কখনো ইট, কখনো লিখি আমরা ইট, কখনো লিখি হ্যাজ ইটেন, কখনো লিখি হ্যাভ ইটেন, কখনো লিখি উইল ইট। সুতরাং অনেকভাবে আমরা এই ভার্বকে ব্যবহার করে থাকি। আমাদের আজকে জানতে হবে কখন কোন ভাবে আমরা ভার্বের ব্যবহারগুলো করব, এন্ড দ্যাট ইজ রাইট ফর্ম অফ ভার্ব। আমরা একটু মনে রাখবো, যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে শিখতে চাই, আমাকে অবশ্যই 12টা টেন্স এবং তার স্ট্রাকচার একদম মুখস্থ থাকতে হবে। যদি কারো টেন্সে কোনো প্রবলেম থাকে, আমি অনুরোধ করব আমাদের যে টেন্সের উপরে যে ভিডিওগুলো নেওয়া হয়েছে, আমরা সেটা জন্য একটু মনোযোগ দিয়ে আমরা একটু শিখে নিই এই স্ট্রাকচারটা যদি আমরা ঠিকভাবে জানতে পারি, তাহলে আমাদের জন্য রাইট ফর্ম ভার্ব শেখাটা খুব সহজ হয়ে যাবে। আমি অনুরোধ করব যেন একটু আমরা মনোযোগ দিয়ে আমাদের এই রুলসগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা আলোচনা করব টেন্স দিয়ে যতগুলো করা যায়, 12টা টেন্স, এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা আগে দেখব, তারপরে আমরা আদার রুলসে যাব। তাহলে প্রথমে আমরা একটু দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস, এবং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে জানি এটা হ্যাবিচুয়াল অ্যাকশন অর ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমরা সাধারণত করে থাকি সেই ধরনের কাজগুলো, এবং যেগুলো চিরন্তন সত্য, যেগুলো আমরা অভ্যাসবশত করে থাকি, এইগুলো হচ্ছে সব প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে। তো আমরা একটু কি ওয়ার্ডগুলো একটু আগে দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমরা একটু মনে রাখবো। সাবজেক্টের পরে আমরা যে ভার্বটি নিব, সেই ভার্বটি অবশ্যই ভার্ব 1, তারপর আমরা অবজেক্ট নিব যদি অবজেক্ট থাকে, এবং সাধারণত আমরা বুঝতে পারবো যে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে। এখন আমাকে ভার্ব 1 নিতে হবে। সেই ওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো: অলওয়েজ, এভরিডে, সামটাইমস, অফেন, very often, seldom, generally, daily, regularly, occasionally, usually, normally, frequently, every time, when, whenever, etc. এই ওয়ার্ডগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। তখন আমরা সেইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেই অনুযায়ী আমরা ব্যবহার করব। আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। They normally play football in the evening. এখানে আমাকে এই ওয়ার্ডটি আমাকে ইন্ডিকেট করছে এটি কোন ভার্ব হবে। তাহলে আমরা লিখব they normally play। আমরা এটা কোনো পরিবর্তন করব না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই আছে, ভার্ব 1 এই আছে। they normally play football
in the evening। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখব, my uncle often visit us। এখানে often এই ওয়ার্ডটি আমাকে ইন্ডিকেট করছে আমার এই ভার্বটি কি হবে। আমরা জানি often আমাদেরকে ইন্ডিকেট করছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচার সেটাকে আমরা ফলো করব। সাবজেক্টের পরে আমরা ভার্ব 1 নিব, তারপর আমরা অবজেক্ট নিব। My uncle often visits us। আরেকটু আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব। অন্য কোনো টেন্সে কিংবা অন্য কোনো সেন্টেন্সে এটা হবে না, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই শুধু আমরা ভার্বের সাথে একটা এস বা ইএস আমরা নিব। এইটা ছিল আমাদের প্রথম রুলস, আমরা এগুলো মনে রাখবো। এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। তারপরে আমরা পরের রুলসে চলে যাচ্ছি। আমরা বাকি রুলসগুলো একটু দেখি এবং আমরা কিওয়ার্ডগুলো একটু ফলো করব। তবে আমরা মনে রাখবো যে প্রশ্নে সবসময় ভার্বের বেস ফর্মের উপরে ব্র্যাকেটটা দেওয়া থাকবে, আমরা সেটাকেই আমরা চেঞ্জ করব। আমরা একটু লক্ষ্য করি, আমরা কিছু ওয়ার্ড শিখেছিলাম যে ওয়ার্ডগুলো থাকলে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটকে ইন্ডিকেট করে, সেলডম, অফেন, ভেরি অফেন, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি। ঠিক এখানে আমরা দেখব যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকে তাহলে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিটকে ইন্ডিকেট করে। তাহলে আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। আমরা প্রথম এক্সাম্পলটা পাবো ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এটি একটি ইউনিভার্সাল ট্রুথ, কারণ এটা আমরা পরিবর্তন করতে পারি না, এটা সবসময়ের জন্যই চিরন্তন সত্য। তাহলে আমরা উত্তরটা দেখি, দ্য সান। এখন আমরা দেখব রাইজ আছে এখানে, এটা হয়ে যাবে রাইজেস, কারণ দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্বের সাথে এস নিয়েছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। The sun rises in the east। আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব। এখানে আছে we get up early in the morning। এটা আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা আমাদের সাধারণত আমরা যে কাজগুলো অভ্যাসের কারণে করে থাকি, অভ্যাসগত যে কাজগুলো সেগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে আমরা দেখি আমরা সাধারণত কখন উঠি, we get up early in the morning। তাহলে উত্তরটা যখন আমরা লিখব we, এটা হচ্ছে ভার্ব get, এটা কোনো চেঞ্জ আসবে না, কারণ আমরা এখানে আমরা একটু খেয়াল করি, আমরা এখানে যে গেট পেয়েছি আমরা এই ভার্বটা আমরা এখানে লিখব we get up we get up early in the morning। আমরা যেহেতু এখানে সাবজেক্ট পেয়েছি প্লুরাল, এই কারণে আমরা এখানে এস ইএস আমরা যোগ করিনি, আমরা যে ভার্বটা ছিল ওই ভার্বটাই আমরা রেখেছি, কারণ এই ভার্বটা ভার্ব 1 এ আছে, বেস ফর্মে আছে, আমাদের ভার্ব 1 ই নিতে হবে, আমরা তাই গেটই নিয়েছি। তাহলে সেন্টেন্সটা ছিল we get up early in the morning, উত্তরটা হবে we get up early in the morning, no change in this sentence। আমরা পরেরটা একটু দেখি, বাবর ডিফিট ইব্রাহিম লোদি এট পানিপথ। আমরা সবাই জানি এটি একটি ঐতিহাসিক ঘটনা, সুতরাং দিস ইজ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। সুতরাং এখন আমরা যদি এরকম কোনো ঐতিহাসিক ঘটনা পাই সেটাকেও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখব বাবর আমরা একটু দেখি, আমরা কিন্তু এখানে একটা এস যোগ করেছি কারণ বাবর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য আমরা প্রেজেন্ট
ভার্বের সাথে আমরা এস যোগ করেছি। তাহলে বাবর ডিফিটস ইব্রাহিম লোদি at পানিপথ। তাহলে আমরা এখানে তিনটা ভার্ব আমরা দেখেছি, রাইজ হয়ে গেছে রাইজেস, তারপর সিঙ্গুলার নাম্বার এবং এটা ছিল ইউনিভার্সাল ট্রুথ, পরেরটা ছিল উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আর বাবর ডিফিট ইব্রাহিম লোদি at পানিপথ, এটা হচ্ছে বাবর ডিফিটস ইব্রাহিম লোদি at পানিপথ বিকজ ইট ইজ আ হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক একটি ঘটনা। এই নিয়মগুলো যদি আমরা মনে রাখি আমাদের ভার্বের ফর্মগুলো সঠিকভাবে লিখতে আমাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি, সাবজেক্টের পরে am is are, একটা বি ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট। এবার আমরা একটু দেখি কিওয়ার্ডগুলো, কোন শব্দগুলো থাকলে যে শব্দগুলো আমাকে ইন্ডিকেট করবে এইটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে নাও, at present, at this moment, day by day, still, etc. সুতরাং এই ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। যখন এই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত হব তখন এই ওয়ার্ডগুলো আমাদের সাহায্য করবে আমাকে ইন্ডিকেট করতে কোন টেন্সে এবং কোন স্ট্রাকচারে আমরা লিখব। আমরা দেখি ফার্স্ট এক্সাম্পল, জন ইজ নট রেডি, হি স্টিল রিড হিজ বুক। যখন আমরা এই এখানে যখন আমরা রিড কে যখন আমরা সঠিক ভার্বটি লিখতে যাব আমরা দেখব যে এখানে আমাকে কি ইন্ডিকেট করছে। এখানে আমাকে ইন্ডিকেট করছে স্টিল রয়েছে, সুতরাং এটা আমাদেরকে ইন্ডিকেট করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা লিখব জন ইজ নট রেডি, he is still reading his book. এবার আমরা একটু খেয়াল করি, যেহেতু এই সেন্টেন্সটি আমাকে বলছে যে জন ইজ নট রেডি, সে এখনো প্রস্তুত না, সে তাহলে কি করছে, সে এখনো পড়ছে। এই স্টিল বলতে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট সিচুয়েশনকে ইন্ডিকেট করছে। এই কারণে এই স্টিল আমাকে ইন্ডিকেট করছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য আমরা কি করেছি, আমরা স্ট্রাকচার অনুযায়ী am is are থেকে বি ভার্ব নিয়েছি এবং ভার্বের সাথে আমরা আইএনজি করেছি। এই হচ্ছে সেই am is are এবং এই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমরা পরের সেন্টেন্সটা দেখি, where you go now, এখানে যে শব্দটি আমাকে ইন্ডিকেট করছে সেই শব্দটি হচ্ছে নাও। তাহলে আমরা কি করব, আমরা জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজাবো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্টের আগে আমরা বি ভার্বকে আমরা বসাবো। where, আর যেহেতু ইউ সাবজেক্ট এই জন্য আমরা আর নিয়েছি, where are you। এবার আমরা ভার্ব যেটা পেয়েছি গো, এর সাথে আমরা আইএনজি যোগ করব, where are you going now, কোশ্চেন মার্ক। তাহলে আমরা দেখেছি যে যখন এই ওয়ার্ডগুলো থাকবে স্টিল কিংবা নাও তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলসে আমরা এই ভার্বগুলো আমরা পরিবর্তন করব। আমরা বাকি রুলসগুলো একটু দেখি। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে কিছু এক্সাম্পল করব এবং আমরা একটু লক্ষ্য রাখবো যে সকল কিওয়ার্ডগুলো আমাদেরকে ইন্ডিকেট করছে যে এবারের এই ভার্বটি আমাদেরকে পাস্ট প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, সেটিকে আমরা হয়তো পাবো এই কিওয়ার্ডগুলো দিয়ে। এই কিওয়ার্ডগুলো আমরা একটু ভালো করে জেনে নিই। আমরা একটু দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ এবং তারপরে আমরা নিব V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং তারপরে আমরা অবজেক্ট নিব যদি অবজেক্ট থাকে। এবং যে ওয়ার্ডগুলো আমাদেরকে ইন্ডিকেট করছে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই ওয়ার্ডগুলো হচ্ছে জাস্ট,
just now, recently, already, lately, presently, ever, yet, still, etc. সুতরাং এই ওয়ার্ডগুলো আমাদেরকে ইন্ডিকেট করছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা এবার সেন্টেন্সগুলো পড়ব। প্রথম এক্সাম্পলটা আমরা দেখি, দে নট অ্যারাইভ ইয়েট। যেহেতু এখানে ইয়েট রয়েছে, আমাদের এই ইয়েট শব্দটি আমাদেরকে বলে দিচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, তারপরে ভার্ব ফার্স্ট পার্টিসিপল, দেন আমরা অবজেক্ট, সেই অনুযায়ী আমরা নিব। তাহলে আমরা সাবজেক্ট নিচ্ছি দে, দের পরে আমরা নিব দে হ্যাভ, এরপরে নিব আমরা নট, দে হ্যাভ নট। এবার আমরা মূল ভার্বটিকে আমরা পাস্ট পার্টিসিপল নিব, arrived। এবার আমরা লিখব yet। তাহলে আমরা কি কি পেয়েছি? সাবজেক্টের পর আমরা have has পেয়েছি, তারপরে মূল ভার্বের সাথে আমরা মূল ভার্বটিকে আমরা পাস্ট পার্টিসিপলে আমরা পরিবর্তন করেছি। তাহলে they have not arrived yet। আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি, you ever বি ভার্ব নিব টু লন্ডন, এটাকে আমরা ইন্টারোগেটিভে করব। এখন এখানে কোন ওয়ার্ডটি আমাদেরকে ইন্ডিকেট করছে যে এটা কোন টেন্সে হবে, এবং সেই ওয়ার্ডটি হচ্ছে এভার। যখন এই ওয়ার্ডটি আমাকে ইন্ডিকেট করছে যে এটি কোন টেন্সে হবে, আমরা জানি এই ওয়ার্ডগুলো আমাকে প্রেজেন্ট পারফেক্ট কে ইন্ডিকেট করছে। তাহলে আমরা সেইভাবে এবার সেন্টেন্সকে আমরা সাজাবো। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা স্ট্রাকচারে আমরা কি পাচ্ছি? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তাহলে হ্যাভটাকে আমরা আগে আনবো, হ্যাভ, এরপরে নিব আমরা সাবজেক্ট, হ্যাভ ইউ এভার। আমরা বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, দেন কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি কি পেয়েছি এখানে? আমরা পেয়েছি হ্যাভ এবং ভার্ব 3 আমরা পেয়েছি। সুতরাং এই ওয়ার্ডগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে কখন কোন ওয়ার্ডগুলো আমাকে কোন টেন্সকে ইন্ডিকেট করছে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমরা কয়েকটি এক্সাম্পল দেখব। তবে এটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারই করতে হবে এমন না, এটাকে আমরা পাস্টও করতে পারি বা ফিউচারও করতে পারি। তবে আমাদের দেখতে হবে সেন্টেন্স অনুযায়ী এটা আসলে কোন দিকে আমাকে ইন্ডিকেট করছে। প্রথমটা আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল ছিল ইট রেইন সিন্স মর্নিং। আমরা স্ট্রাকচারটা জানি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট। এবং কোন ধরনের কাজগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা নিব? যে কাজগুলো অতীতে শুরু হয়েছে, কোন একটা সময় শুরু হয়েছে কিন্তু সেটা কিন্তু এখনো শেষ হয়নি, এটা এখনো চলছে, সেই ধরনের কাজগুলোকে যদি ইন্ডিকেট করে তাহলে বুঝবো এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারে আমরা লিখব। তাহলে আমরা দেখি প্রথম উদাহরণটি কি। ইট রেইন সিন্স মর্নিং, সকালে শুরু হয়েছে, শেষ হয়ে গিয়েছে? না, শেষ হয়নি। তার মানে সেটা এখনো চলছে। কোন জায়গায় আমরা এখানে উল্লেখ করা হয়নি কত সময় ধরে চলেছে। শুরু হয়েছে সকালে, কিন্তু তার এন্ডিংটা কোথায় সেটা এখানে উল্লেখ করা হয়নি। তার মানে এটা এখনো চলছে। তাহলে শুরু হয়েছে পিছনে, এখনো যেহেতু চলছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ইচ্ছা করে এটাকে আমরা পাস্টেও করতে পারি, আমরা এটা চাইলে ফিউচারও করতে পারি। এখানে যেহেতু কোনো নির্দেশনা দেয়া নেই যে এটা কোন টেন্সে করতে হবে, সুতরাং আমার ভার্বটি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আমাদের সেন্টেন্সটা কারেক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি, আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারই আমরা করছি। এখানে সাবজেক্ট হচ্ছে ইট। এবার আমরা নিব সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে ইট হ্যাজ বিন, রেইন হয়ে যাবে রেইনের সাথে আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং।
তাহলে এখানে ছিল রেইন, এই রেইনের কারণে এবং এই সিন্স মর্নিং এর কারণে আমরা রেইনকে আমরা আইএনজি যোগ করেছি এবং তার আগে হ্যাভ বিন বা হ্যাজ বিন আমরা নিয়েছি স্ট্রাকচার অনুযায়ী। এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি। আই একটা বি ভার্ব আমরা নিব, এরপরে আই dash a student of St. Jacob School since 2017। এই সেন্টেন্সকে আমরা ফিউচার করতে পারবো না, এটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা করতে পারবো, কিন্তু এটাকে আমরা ফিউচারে পারবো না, কারণ অলরেডি একটা অতীতের ঘটনা এখানে দেয়া আছে, অতীতের একটি টাইম এখানে উল্লেখ করা আছে। যদি এটা অতীতের টাইমটা না থাকতো তাহলে হয়তো ফিউচারে করা যেত। তাহলে আমরা একটু দেখি, আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজাই। আই, যেহেতু আমাকে একটা বি ভার্ব নিতে হবে সেই অনুযায়ী আমরা এখন সেন্টেন্সটাকে সাজাবো। আই I have been a student of St. Jacob School since 2017। আমরা লক্ষ্য করি যে এখানে একটি সময় উল্লেখ করা আছে since 2017, সুতরাং এটাকে আমরা পাস্ট করলেও হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলেও হবে। আমরা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই করি। যেহেতু আমরা এখানে উল্লেখ করেছি একটি অতীতে ঘটনা শুরু হয়েছে কিন্তু এটা শেষ হয়নি, এখনো চলছে, সুতরাং আমরা এটাকে ধরে নিতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি করেছি, সাবজেক্ট নিয়েছি, সাবজেক্টের পরে আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আমরা নিব। তাহলে আই এর সাথে আমরা নিয়েছি হ্যাভ, তারপরে নিয়েছি বিন। যেহেতু এখানে আর কোনো ভার্ব নেই, সুতরাং আমাদেরকে এখানে এই আর অন্য কোনো ভার্বের আমার নেওয়ার প্রয়োজন পড়ছে না। সুতরাং আই হ্যাভ বিন আ স্টুডেন্ট অফ সেন্ট জেকব স্কুল সিন্স 2017। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটি। সুতরাং আমরা ভার্ব পেয়েছি, বি ভার্ব পেয়েছি আমরা বিন। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যখন আমরা রাইট ফর্ম গুলো ইউজ করব, ভার্বের রাইট ফর্ম গুলো ইউজ করব, আমরা দেখে নিব যে প্রতিটা সেন্টেন্সের মধ্যে কিছু ক্লু থাকে, কিছু ওয়ার্ড থাকে, কিওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমাদেরকে ইন্ডিকেট করবে এটাকে আমি কোন ফর্মে আমি লিখব। ঠিক সেই জন্যই আমরা কিছু কিওয়ার্ডগুলো আগে দিয়েছি যেন আমাদের বুঝতে খুব সুবিধা হয়। আমরা একটু লক্ষ্য করি কিওয়ার্ডগুলো কি। yesterday, ago, long since, last week, last month, last year, once upon a time, before, etc. এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে এই ওয়ার্ডগুলো আমাদেরকে ইন্ডিকেট করছে এটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের যে রুলস বা পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সের ভার্বগুলোকে ব্যবহার করব। এবং আমরা জানি পাস্ট ইনডিফিনিটের মূল ভার্বটি হবে V2 বা পাস্ট ফর্ম। সুতরাং এই ভার্বটি যদি আমরা পাস্ট ফর্মে রাখি তাহলে আমাদের সেন্টেন্সটি কারেক্ট। সুতরাং আমরা একটু দেখি এবার এক্সাম্পল নিব। His uncle visit long since। এখানে আমরা মূল ভার্বটি পেয়েছি visit। এখন যেহেতু এখানে long since রয়েছে, তাহলে long since আমাদেরকে ইন্ডিকেট করছে এটি কোনো অতীতের কোনো ঘটনা, এটা কোনো পূর্বে হয়েছে। সেই ক্ষেত্রে আমরা মূল ভার্বটিকে আমরা V2 বা পাস্ট ফর্মে লিখব। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে His uncle visited long since। তাহলে আমরা যে ভার্বটি পেয়েছি visit এখানে হয়ে গেছে V2 visited। তাহলে আমরা শুধু এই একটা চেঞ্জ আমরা এই সেন্টেন্সের মধ্যে পেয়েছি, সেটা হচ্ছে ভার্ব V2 visit থেকে visited। পরের एग्जांपल একটু লক্ষ্য রাখি আমরা। once upon a time there একটি বি ভার্ব a monster।
যেহেতু প্রথম সেন্টেন্সের অংশটি আমাকে ইন্ডিকেট করছে ওয়ান্স আফটার টাইম, কোন এক অতীতের সময়ের ঘটনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা মূল ভার্বটিকে আমরা V2 করব। তাহলে বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে হচ্ছে am, is, are, যেহেতু এটা থার্ড পারসন দে আর আ মনস্টার, তাহলে আমরা এখানে is নিব এবং is এর পাস্ট ফর্ম V2 নিব আমরা was। তাহলে আমাদের সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি once upon a time there, এবার বি ভার্বটি আমরা নিব পাস্ট ফর্মে was a monster। তাহলে আমরা দেখেছি যে ওয়ার্ডগুলো আমাদেরকে ইন্ডিকেট করেছে এগুলো পাস্ট ফর্মে বা পাস্ট টেন্সে হবে এবং পাস্ট ইনডিফিনিটে, সেই ওয়ার্ডগুলো যখন আমরা পাবো কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা আমাদের ভার্বগুলো পরিবর্তন করব এবং পাস্ট ইনডিফিনিট হলে সবসময় আমরা V2 নিব। তাহলে আমাদের ভার্বের লেখার ক্ষেত্রে আমরা ভুল করব না। আমরা পাস্ট ইনডিফিনিটের কিছু রুলস শিখছিলাম সেন্টেন্সে, যে কিভাবে আমরা এই রাইট ফর্মের ব্যবহারগুলো করব, ভার্বের রাইট ফর্মগুলো আমরা কিভাবে ইউজ করব। এখানে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকে তাহলে আমরা এই নোটটাকে অবশ্যই ফলো করব। এখানে কিন্তু সিন্স রয়েছে, আমরা একটু দেখি এখানে ভালো করে, এখানে কিন্তু সিন্স রয়েছে। সুতরাং যদি সিন্স থাকে এবং এই সিন্সের দ্বারা যুক্ত দুটি ক্লজ থাকে তাহলে আমরা প্রথমটা দেখব, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যদি প্রথমটা প্রেজেন্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে অবশ্যই সিন্সের পরে শেষে অবশ্যই আমাকে পাস্ট ইনডিফিনিটই আনতে হবে। এখন আমরা তাহলে এই ক্লজ অনুযায়ী আমরা एग्जांपलগুলো একটু খেয়াল করি। ইট ইজ লং সিন্স আই সি ইউ লাস্ট, আমরা এই সি ভার্বটাকে আমরা পরিবর্তন করব। এখন আমরা একটু দেখি এখানে সিন্স রয়েছে, এখানে যেহেতু সিন্স রয়েছে তাহলে সিন্সের আগের অংশটা কি? ইট ইজ লং, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে আমরা চেঞ্জ করব, সিন্সের পরের অংশটাকে আমরা চেঞ্জ করব। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা লিখব ইট ইজ লং সিন্স আই, এখন মূল ভার্বটি আমরা জানি পাস্ট ইনডিফিনিটে V2 বা পাস্ট ফর্মে হবে I saw you last। সুতরাং সি এখানে স হয়ে গেছে। আমরা পরের एग्जांपलটা দেখি। 10 years have passed since করিম রিটার্ন ঢাকা। আমরা আগে স্ট্রাকচারটা দেখি, এখানে কোন স্ট্রাকচারে সেন্টেন্সটি রয়েছে। প্রথমে বলেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তো প্রথম एग्जांपले দেখেছি ইট ইজ লং সিন্স, সিন্সের আগে আছে ইট ইজ লং, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমরা করছি এখানেও একটা সিন্স রয়েছে, তাহলে সিন্সের আগেটা হচ্ছে 10 years have passed, have প্লাস V3, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। সুতরাং তাহলে পরেরটা করিম রিটার্ন ঢাকা, এইটা করব আমরা পাস্ট ইনডিফিনিটে। তাহলে আমরা এই যে সেন্টেন্সটা পেয়েছি করিম 10 years have passed, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। সুতরাং পরেরটা আমরা চেঞ্জ করব। তাহলে আমরা লিখি আনসারটা 10 years have passed since করিম, এখন রিটার্ন এই মূল ভার্বটি আমরা পরিবর্তন করব V2 তে। রিটার্ন ঢাকা। তাহলে আমরা পেয়েছি রিটার্ন থেকে V2 হয়ে গেল এটা। স্ট্রাকচার আমাকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে সিন্সের আগেরটি যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে ক্লজটি,
তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এটা পেয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট 10 ইয়ার্স হ্যাভ পাস্ট, এই যে হ্যাভ প্লাস V3। সুতরাং পরেরটা আমরা লিখেছি পাস্ট ইনডিফিনিট, করি রিটার্ন ঢাকা। আমরা একটু লক্ষ্য করি এই एग्जांपलটা, এখানে কি রয়েছে। এই एग्जांपले আমরা কিছু কিওয়ার্ড পাবো, them, at that moment, at that time। এই ওয়ার্ডগুলো থাকা মানেই হচ্ছে আমাকে ইন্ডিকেট করছে পাস্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট কন্টিনিউয়াস হওয়া মাত্রই আমাকে মনে রাখতে হবে আমার স্ট্রাকচারটা কি ছিল। আমরা একটু দেখে নিই স্ট্রাকচারে কি ছিল। সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, তারপরে একটি অবজেক্ট। এই বি ভার্বটা আমাকে পাস করতে হবে এবং ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। এবার আমরা একটু দেখি एग्जांपले কি আছে। she sing at that moment। সুতরাং আমরা পেয়েছি at that moment, এখানে যেহেতু আমাকে ইন্ডিকেট করছে at that moment, এটা ইন্ডিকেট করছে আমাকে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাকে কি করতে হবে, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ভার্বটিকে সাজাবো। তাহলে এবার আমরা দেখি সাবজেক্ট কি। সাবজেক্ট এখানে she, এবার আমরা নিব সিং কে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব। তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করার আগে ওয়াজ কিংবা ওয়্যার আমরা নিব। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার জন্য নিয়েছি ওয়াজ, she was, সিং হয়ে যাবে, এই এর সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে she was singing at that moment। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিওয়ার্ড অনুযায়ী আমরা চেঞ্জটা করেছি। সিং কে করেছি আমরা she was singing at that moment। আমরা এর আগের एग्जांपलটা করেছি পাস্ট পারফেক্টের, এটাও আমরা করব পাস্ট পারফেক্টের। তবে আগেরটি আমরা করেছিলাম যদি দুটি কাজ অতীতে ঘটেছিল এবং সেটা যুক্ত ছিল বিফোর দ্বারা। এবার আমরা করব দুটি কাজ অতীতে ঘটেছিল এবং এবার যুক্ত হবে আফটার দ্বারা। তাহলে আফটার দ্বারা যদি যুক্ত হয় তাহলে কোনটাকে আমরা আগে লিখব, কোনটাকে আমরা পরে লিখব। আমরা একটু এই एग्जांपल একটু দেখার আগে আমরা একটু নোটটা একটু দেখে নিই। যদি আফটার থাকে তাহলে প্রথম বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট, মূল ভার্বটি আমরা নিব V2 পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। আর আফটার এর পরে আমরা লিখব পাস্ট পারফেক্ট, এবং পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস V3 পাস্ট পার্টিসিপল ভার্বটি, এবং পরে আমরা অবজেক্ট নিব। আর একটু সহজ করে দিচ্ছি, আমরা এটা মনে রাখবো বিফোর মানে পূর্বে আর আফটার মানে পরে। তাহলে বিফোর যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট আমরা আগে লিখব, আর আফটার যদি থাকে, আফটার মানে তো পরে, তাহলে আফটার মানে আমাকে বলে দিচ্ছে পরে, তার মানে আফটার যদি থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্টই পরে লিখব। তাহলে সেন্টেন্স অনুযায়ী এবার আমরা সাজাতে পারবো। এবার একটু আমরা एग्जांपल দেখি। এখানে আছে দে কাম আফটার উই হ্যাড ইটেন রাইস। তাহলে আমরা একটু एग्जांपले দেখার আগে আমরা স্ট্রাকচারগুলো একটু মিলানোর চেষ্টা করি। এখানে দুটি বাক্য রয়েছে, প্রথমটি হচ্ছে দে কেম, দে কাম, আর পরেরটা হচ্ছে উই হ্যাড ইটেন রাইস। যেহেতু এখানে আফটার রয়েছে তাহলে আফটারের পরে আমরা কি পেয়েছি একটু দেখি। আমরা আফটার আছে, আফটারের পরে আছে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড প্লাস V3 দেন অবজেক্ট। তাহলে আফটার অনুযায়ী আমরা পেয়েছি সাবজেক্ট, তারপরে পেয়েছি আমরা হ্যাড, এই যে হ্যাড, তারপরে পেয়েছি V3, ইট হয়ে গেছে ইটেন, দেন অবজেক্ট রাইস। তাহলে আফটারের পরে যেহেতু আমরা পারফেক্ট পেয়েছি পাস্ট পারফেক্ট, তাহলে পূর্বেরটা কি হবে, তাহলে পূর্বেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আফটারের পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা সেইভাবে সাজাবো। এবার সাবজেক্ট কি, আমরা সাবজেক্ট নিব দে, ভার্ব ছিল কাম, এটা হয়ে যাবে এবার V2 কেম, দে কেম after we had eaten rice। আমরা একটু খেয়াল করি, যেহেতু এখানে আফটার রয়েছে সুতরাং আফটারের পূর্বেরটা আমরা নিয়েছি V2, আর আফটারের পরে আমরা নিয়েছি had প্লাস V3। আগেরটা ছিল ঠিক এর অপোজিট, আমরা বিফোর দিয়ে করেছিলাম এই সেন্টেন্সটাকে আগে এবং দে কেম করেছিলাম আমরা পরে। কিন্তু যেহেতু এবার আমরা আফটার দ্বারা যুক্ত দুটি বাক্যকে আমরা যুক্ত করেছি, সেই ক্ষেত্রে এবার আমরা আফটারের পূর্বে লিখেছি পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে লিখেছি আমরা পাস্ট পারফেক্ট। যদি
এইখানে যদি কোনো সেন্টেন্স যদি এখানে যদি থাকতো, এখানে যদি ব্র্যাকেট থাকতো, ইতে যদি ব্র্যাকেট থাকতো, তাহলে আমাকে এই ফরম্যাটে লিখতে হতো হ্যাড ইটেন। আমরা পাস্ট পারফেক্টের আরেকটি एग्जांपल দেখব, আরেকটি রুলস আমরা দেখব। এখানে আমরা আগে কিন্তু আলোচনা করেছিলাম যদি সিন্স দ্বারা যুক্ত দুটি ক্লজ, প্রথমটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এটা কিন্তু আছে পাস্ট ইনডিফিনিট, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সিন্স এর পরের ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু এখন আমরা করব যদি সিন্স দ্বারা যুক্ত দুটি ক্লজ, প্রথমটি যদি হয় পাস্ট ইনডিফিনিট তাহলে পরেরটি হবে পাস্ট পারফেক্ট। এবার एग्जांपल খেয়াল করি, তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। एग्जांपलটি আছে it was many years since they come to Dhaka। তাহলে আমরা এখানে দুটি ক্লজ পেয়েছি, একটি হচ্ছে it was many years আর একটি হচ্ছে they come to Dhaka। যেহেতু এখানে সিন্স রয়েছে তাহলে আমরা দুটো ভার্ব পেয়েছি, এখানে আমরা একটা পাচ্ছি was আর একটা হচ্ছে came, এই come। এখন আমরা একটু দেখি যদি আমরা বাক্যটি সাজাই তাহলে আমরা সিন্স এর পরে কি করব আর আগে কি করব। আগেটা দেয়া আছে, যদি এটি করতে দিতাম তাহলে এটি হতো বি দিয়ে ব্র্যাকেট থাকতো, তাহলে আমাকে করতে হতো এটা হতো was আর এটা যেটা হবে এটা হবে পাস্ট পারফেক্ট। আমরা একটু एग्जांपलটা দেখি, आंसरটা দেখি। it was many years since they, এখন আমরা এই কামকে আমরা পাস্ট পারফেক্টলি করব, তাহলে সাবজেক্টের পরে হ্যাড নিব, তারপরে V3 নিব। তো দে সাবজেক্ট নিলাম হ্যাড, হ্যাডের পরে কাম পাস্ট পার্টিসিপল কিন্তু কামই হবে, কাম কেম কাম, কাম টু ঢাকা। তাহলে আমরা কি পেয়েছি, আমরা সিন্স এর আগে পেয়েছি পাস্ট ইনডিফিনিট এবং সিন্স এর পরে আমরা পেয়েছি পাস্ট পারফেক্ট। অবশ্যই খেয়াল রাখবো সিন্স দ্বারা যুক্ত প্রথম ক্লজটা কি, তাহলে দ্বিতীয় ক্লজটা কি হবে। আমরা যদি এটা মনে রাখতে পারি, অনেক সময় এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট থাকতে পারে, তাহলে পরেরটা হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট, তখন হবে শুধু V2, এখানে আর হ্যাড প্লাস V3 হবে না। কিন্তু এখন যেহেতু আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে ডেফিনেটলি পরেরটা সিন্সের পরেরটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, জাস্ট মিন পাস্ট পারফেক্ট। এবার আমরা একটু লক্ষ্য করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস গুলো। যখন আমরা এই ভার্বগুলোকে আমরা যখন রাইট ফর্মে ইউজ করতে যাব তখন আমাকে খেয়াল রাখতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে আমার কোনো ইন্ডিকেশন আছে কিনা, কোন টেন্সে হবে তার কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা। যদি না থাকে, থাকলে অবশ্যই আমরা সেটাকে লক্ষ্য রাখবো, যদি না থাকে তাহলে সেটা আমরা প্রেজেন্টে করতে পারি, পাস্টে করতে পারি কিংবা আমরা ফিউচারে করতে পারি। আমরা একটু প্রথম স্ট্রাকচারগুলো একটু দেখি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট, দেন টাইম। এক্সাম্পলটা লক্ষ্য রাখি আমরা, হি একটা বি ভার্ব নিব, দেয়ার সিন্স মর্নিং। যেহেতু এখানে আছে সিন্স মর্নিং, একটু সময় উল্লেখ করা রয়েছে কিন্তু এখানে কোনো টেন্স হবে, কোন টেন্সে হবে তার কোনো ইন্ডিকেশন নেই, তাই আমরা এটাকে প্রেজেন্টে করতে পারি, আমরা পাস্টেও করতে পারি, আমরা ফিউচারেও করতে পারি। সুতরাং আমরা যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারই করছি, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে আমরা এটাকে সাজিয়ে ফেলি। সাবজেক্ট নিলাম হি, এরপরে নিব আমরা ভার্বগুলো নিব। যেহেতু এটা পাস্ট পারফেক্ট আমরা করছি, যেহেতু সিন্স মর্নিং সকাল হতে, সেহেতু একটা কাজ চলছিল বোঝাচ্ছে, সুতরাং আমরা করব হি হ্যাড বিন দেয়ার সিন্স মর্নিং। সুতরাং আমরা যখন ভার্বটি নিব আমরা লক্ষ্য করব যে আমার পরে যে ক্লজগুলো থাকবে আমাকে কোনো ইন্ডিকেশন এখানে রয়েছে কিনা, কোন টেন্সে আমরা এটা করব। যেহেতু এখানে কোনো টেন্সের ইন্ডিকেশন নেই, সুতরাং এটাকে আমরা চাইলে প্রেজেন্টও করতে পারতাম। হি হ্যাজ বিন
দেয়ার সিন্স মর্নিং, অথবা আমরা একটা শ্যাল উইল দিয়েও আমরা এটাকে করতে পারতাম যদি আমরা ফিউচারে করতে চাই। কিন্তু আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব। এখানে অবশ্যই ইম্পর্টেন্ট যে নোটটা এখানে রয়েছে আনটিল মাই মাদার কুকড ডিনার। এখানে পাস্ট ইনডিফিনিটে রয়েছে সেন্টেন্সটি মাদার কুকড ডিনার। যেহেতু এখানে রয়েছে পাস্ট ইনডিফিনিট, তাহলে প্রথম যেটা আমাকে লিখতে হবে অবশ্যই সেটা হতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী এবার আমরা লিখি। এখানে লার্নকে আমরা চেঞ্জ করব, তাহলে আমরা লিখব উই, এবার স্ট্রাকচারটা আমরা নিই হ্যাড, তারপর নিব বিন, লার্ন হয়ে যাবে লার্নিং। We had been learning our lessons until mother cooked dinner। যেহেতু এখানে আনটিল কথাটা রয়েছে এবং পরেরটা রয়েছে পাস্ট ইনডিফিনিটে, তাহলে পূর্বের যে বাক্যটি থাকবে, পূর্বের যে সেন্টেন্সটা আমরা লিখব সেটাকে অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাকে করতে হবে। যদি এখানে এই ইন্টিগ্রেশনটা না থাকতো তাহলে এর স্ট্রাকচারটা আবার চেঞ্জ হতো। যেহেতু এখানে অলরেডি দেয়া আছে মাদার কুকড, পাস্ট ইনডিফিনিটে রয়েছে এবং এখানে আছে আনটিল, যে পর্যন্ত না রান্না শেষ করেছে সেই পর্যন্ত আমরা কি করছিলাম, তার মানে উই হ্যাড বিন লার্নিং আওয়ার লেসনস, কাজটি একটা সময় ধরে চলছিল। এই কারণে আমরা এটি কি করেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা ফিউচার ইনডিফিনিটের রুলস গুলো একটু দেখি। এখানে কিছু কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ড গুলো হচ্ছে টুমরো, টুনাইট, ডে আফটার টুমরো, নেক্সট ডে, নেক্সট মান্থ অর নেক্সট ইয়ার এটসেট্রা। যদি এই ওয়ার্ডগুলো কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা আমাকে ইন্ডিকেট করছে এটা ফিউচার টেন্সে হবে। আর ফিউচার টেন্স যদি হয় তাহলে ফিউচার টেন্সের স্ট্রাকচারটা আমাকে মনে রাখতে হবে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা ভার্বগুলোকে সিলেক্ট করব। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা আমি একটু নিচে লিখে নিচ্ছি। আমরা ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটা একটু দেখি। আমরা পাবো সাবজেক্ট, তারপরে আমরা পাবো একটা শ্যাল অথবা উইল। যদিও এখন শ্যালের ব্যবহার খুবই কম, নাই বললেই চলে। আমরা জানি সাবজেক্টের পরে শ্যাল উইল, তারপরে আমরা নিব ভার্ব 1, তারপরে নিব আমরা অবজেক্ট। এখন আমরা একটু দেখি এখানে কি ধরনের एग्जांपल রয়েছে। মাই আঙ্কেল কাম দ্য ডে আফটার টুমরো। যেহেতু এখানে একটা টাইম উল্লেখ রয়েছে, আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা পরবর্তীতে সম্পন্ন হবে, কাল বাদে পরের দিন। সুতরাং আমরা এই ওয়ার্ডের উপরে বেস করে আমরা এখন ভার্বটিকে চেঞ্জ করব। তাহলে এখানে আমরা পেয়েছি এটা আমাকে ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে। তাহলে আমার সেন্টেন্সটি হবে সাবজেক্ট নিলাম মাই আঙ্কেল, মাই আঙ্কেল। এখন কাম এটি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখানে ভার্ব 1 রয়েছে তার আগে আমরা শ্যাল উইল নিব, তারপরে আমরা ভার্ব 1 নিব। তাহলে মাই আঙ্কেল will come the day after tomorrow। সুতরাং যখন আমরা এই ধরনের কোনো ওয়ার্ড খুঁজে পাবো, টুমরো, টুনাইট, ডে আফটার টুমরো, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, তখন অবশ্যই সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিটে করব। এবং ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে শ্যাল উইল এবং ভার্ব 1। যদি আমরা এভাবে করি তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে আমরা ভুল করব না। এখন আমরা ফিউচার ইনডিফিনিটেরই আরো কয়েকটি আর দুটি রুলস আমরা দেখব। আমরা সেই দুটি এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা আগেরটাও করেছিলাম যে কিছু ওয়ার্ড ছিল, যে ওয়ার্ডগুলো আমাকে ইন্ডিকেট করেছে কিভাবে এটা ফিউচার ইনডিফিনিটকে ইন্ডিকেট করছে। এখন আমরা দেখব when কিংবা আফটার দ্বারা যুক্ত যদি দুটি ক্লজ আমরা এখানে পাই তাহলে সেখানে আমরা কিভাবে চেঞ্জটা করব। প্রথম ক্লজটা আমরা একটু দেখব। এটা হবে প্রথমটা when কিংবা আফটার এর প্রথম অংশটা হবে আমাদের সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1, তার মানে হচ্ছে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট। পরেরটা হবে
প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপরে নেব আমরা V3। এটা আমাদের মনে রাখতে হবে যে when এবং after দ্বারা যুক্ত যদি দুটি ক্লজ আমরা পাই তাহলে প্রথমটা কি হবে আর পরেরটা কি হবে। প্রথমটা নিব আমরা ফিউচার ইনডিফিনিট, পরেরটা নিব আমরা প্রেজেন্ট পারফেক্ট। এটা দুই ভাবে আমরা চেঞ্জ করতে পারি, আমরা ব্র্যাকেট এখানেও দিয়ে দিতে পারি, এই সাইডেও ব্র্যাকেট থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রথমটাকে আমরা ঠিক রেখে পরেরটাকে আমরা চেঞ্জ করব। এখন আমরা তাহলে एग्जांपलগুলো একটু দেখি। এখানে আছে I go to university after অথবা when I have left school। তাহলে এখানে যেহেতু আমরা পেয়েছি have প্লাস ভার্বটি হচ্ছে V3, তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। তাহলে when কিংবা after পরে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে প্রথমটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা সেভাবে করি। এখন I যেহেতু শ্যালের ব্যবহারটা নেই এখন, সেই কারণে আমরা আসলে উইল দিয়ে করছি। এখানে আমরা শ্যালও দিতে পারতাম, আমি এটা মুছে দুটি দিয়ে দিচ্ছি, শ্যাল কিংবা উইল। I shall will go, go আমরা নিয়েছি ভার্বের মেইন ফর্মটা নিয়েছি, to university, after থাকতে পারে কিংবা when ও থাকতে পারে, দুইটার যে কোনো একটা আসতে পারে। I shall or I will go to university after or when I have left school। তবে এখানে যদি এরকম থাকতো, আমরা এখানে যদি আমরা চেঞ্জ করতে চেতাম, এখানে হয়তো আমরা দিয়ে দিতাম লিভ, ব্র্যাকেট থাকলো লিভ। এখানে যদি এরকম হতো I shall go to university after when I leave school, তাহলে এই লিভের পরিবর্তে আমাকে দিতে হতো have left school। তাহলে আমাদের বাক্যটি প্রথমটা চলে আসলো ফিউচার ইনডিফিনিট, পরেরটা চলে গেল প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু এখানে অলরেডি have left উল্লেখ করা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করব প্রথম অংশটুকু। go এটাকে আমরা নিয়ে যাব shall will প্লাস go, তার মানে ফিউচার। আমরা ফিউচার ইনডিফিনিটের আমরা শেষের আরেকটি রুলস এখন আমরা একটু দেখব। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ইফ দ্বারা যুক্ত কোনো কন্ডিশনাল সেন্টেন্সে যদি আমরা প্রথমটা পাই প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাবো আমরা ফিউচার ইনডিফিনিট। তাহলে প্রথম আমরা পেয়েছি কন্ডিশনাল ইফ, এই ওয়ার্ডটি দ্বারা যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা পাবো তার প্রথম ক্লজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট। তাহলে এখন সেন্টেন্সটা আমরা একটু দেখি। এখানে আমরা পেয়েছি if you eat too much, তার মানে আমরা প্রথমটা পেয়েছি if, এরপরে পেয়েছি you eat too much, এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট। এখন পরেরটা আমরা করব you become sick, এটা আরেকটা ক্লজ এবং এটা আমাদের করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটের পরেরটা করতে হবে ফিউচার ইনডিফিনিট, কারণ প্রথমে এখানে একটা if রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স এটি, তাই আমরা দ্বিতীয় ক্লজটি আমরা ফিউচার ইনডিফিনিটে করব। তাহলে আমরা সেন্টেন্সটা এবার সাজাই। if you eat too much, you, এখন আমরা সেন্টেন্সের ভার্বটি আমরা নিব, বিকাম হয়ে যাবে you will become sick। তাহলে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি প্রথমটা পেয়েছি if এর পরেরটা পেয়েছি আমরা if এর পরেরটা পেয়েছি v1 এবং পরে আবার যেটা পেয়েছি সেখানে পেয়েছি will প্লাস v1। এখানে আমরা will পেয়েছি কারণ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের, তারপরে আমরা v1 নিয়েছি। এইগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই দেখব যে এটা কন্ডিশনাল সেন্টেন্স কিনা। আর এর আরো কয়েকটি রুলস রয়েছে if দ্বারা যুক্ত যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো, সেটা আমরা পরবর্তীতে যে ভিডিওটা আমরা পাবো সেখানে আমরা এই রুলসগুলো পাবো। আর এখন যেগুলো আমরা করছি এগুলো করছি সবগুলোই আমরা টেন্স বেসড যে রাইট ফর্ম অফ ভার্বগুলো রয়েছে শুধু সেইগুলো। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা দেখব। তবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াসলি কিন্তু আমরা করিনি। কেন করিনি? কারণ এই টেন্স করতে হলে আসলে একটা ক্লু থাকতে হবে।
যে আমি কোন টেন্সে করব তার একটা ইন্ডিকেশন থাকতে হবে, কিন্তু সাধারণত যেহেতু এখানে কোনো ক্লু থাকে না, সেটা যে কোনো টেন্সই করা যেতে পারে। এই কারণে আসলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা করিনি। আমরা একটু এখন দেখব ফিউচার পারফেক্ট টেন্স, এবং আমরা একটু আগে বুঝে নিই ফিউচার পারফেক্ট টেন্সটা কোন ধরনের টেন্সকে আমরা ধরে নিব। যে কাজ ভবিষ্যতে একটি সময়ের পূর্বে শেষ হয়ে থাকবে, যদি এটাকে ইন্ডিকেট করে তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমরা একটু স্ট্রাকচার দেখি, তারপর আমরা एग्जांपले যাব। সাবজেক্টের পরে শ্যাল কিংবা উইল, যেহেতু শ্যালের ব্যবহারটা খুবই কম, আমরা সেজন্য শ্যাল লিখিনি। তো সাবজেক্ট, তারপরে উইল, তারপরে হ্যাভ এর পরে আমরা নিব V3 পাস্ট পার্টিসিপল, তারপরে নিব আমরা অবজেক্ট। এখন আমরা একটু দেখি সেন্টেন্সের एग्जांपले কি আছে। We executed the project by or within the next month। এইখানে রয়েছে আমার একটা টাইমের ইন্ডিকেশন, এই সময়ের পূর্বে আরেকটি কাজ শেষ হয়ে থাকবে। সুতরাং এই সেন্টেন্সের পূর্বে যে বাক্যটি রয়েছে সেটাকে হতে হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা ফিউচার পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী এখন আমরা এই সেন্টেন্সটি ভার্বটা ইউজ করব। তাহলে এখন এখানে সাবজেক্ট উই পরে আমরা নিব we will have, এক্সিকিউট হয়ে যাবে এক্সিকিউটেড, we have executed the project by অথবা within the next month। তাহলে আমরা কি পেয়েছি, যেহেতু এখানে একটি সময় উল্লেখ করা ছিল যে এই সময়ের পূর্বে আরেকটি কাজ শেষ হয়ে থাকবে, সেই কারণে প্রথম ক্লজটি আমরা নিয়েছি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার, তারপর নিয়েছি হ্যাভ এর পরে V3। আমরা লাস্ট एग्जांपल একটু লক্ষ্য করি। এখানে আছে he revised his lessons 3 times before the examination starts। এখানে আরেকটি টাইমের ইন্ডিকেশন রয়েছে, the examination starts, before the examination start। এই পরীক্ষা শুরু হওয়ার পূর্বে সে কি করবে, he revised his lessons, তার মানে পরীক্ষা শুরু হওয়ার আগে এই কাজটি তার শেষ হয়ে থাকবে, তার মানে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী এখন এই সেন্টেন্সটিকে আমরা সাজাবো। এটিকে সাজাবো আমরা ফিউচার পারফেক্ট টেন্সে। তাহলে পেয়েছি আমরা হি, এখন হির পরে আমরা নিব will have revised, he will have revised his lessons 3 times before the examination starts। সুতরাং আমরা যখন দেখব এটা ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে হচ্ছে, আমার সেন্টেন্সটা পুরোটা পড়লে পরে আমরা বুঝতে পারবো যে একটি কাজের পূর্বে আরেকটি কাজ শেষ হয়ে থাকবে এবং ভবিষ্যতে, তখন সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং ফিউচার পারফেক্ট টেন্স যদি হয় তাহলে বিফোরের পরে এই ভার্বটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট V1, আর তার পূর্বেরটা যেটা আমরা পাবো সেই ভার্বটি রিভাইজ, এটা হয়ে গেছে will have revised, ফিউচার পারফেক্ট। আমরা এই দুটি ভার্বকে অবশ্যই লক্ষ্য রাখবো ফিউচার পারফেক্ট টেন্সে। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার আগে আমরা একটু বুঝে নিই যে কোন ধরনের কাজগুলোকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় আমরা আনতে পারি। ভবিষ্যতে দুটি কাজ হবে এবং একটি কাজের পূর্বে আরেকটি কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, একটা চলমান কাজকে ইন্ডিকেট করবে আরেকটি কাজ শেষ হওয়ার পূর্বে, আর সেই ধরনের কাজ হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা স্ট্রাকচারটা দেখি, তারপর আমরা एग्जांपले আলোচনা করব। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে আমরা শ্যাল উইল নিব, তারপরে হ্যাভ নিব, হ্যাভ এর পরে বিন নিব, তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে একটি টাইম উল্লেখ থাকবে। এবং আমরা অবশ্যই মনে রাখবো যে ফিউচারের জন্য শ্যাল উইল এবং পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার আমরা एग्जांपले দেখি। They bathed in the river until the sunset।
আমরা এখানে দেখি, এখানে আনটিল দ্য সানসেট এটা একটা ক্লজ এবং তার পূর্বে আরেকটি রয়েছে দে বেথ ইন দ্য রিভার। যেহেতু সূর্য ডোবার আগ পর্যন্ত একটি কাজকে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝাচ্ছে, এখানে একটা চলমান কাজকে বোঝাচ্ছে যে এখানে সূর্য ডোবার আগ পর্যন্ত তারা একটা কাজ শেষ করবে না, কিন্তু ওই কাজটা কিছু সময় ধরে চলবে, তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সেই স্ট্রাকচারই এবার আমরা লিখব। তাহলে বেথ এটা হয়ে যাবে দে, এবার আমরা নিব স্ট্রাকচার থেকে দে উইল হ্যাভ বিন, বেথ হয়ে যাবে বেদিং, দে হ্যাভ বিন এখানে একটু কারেকশন করি, they will have been bathing in the river until the sun sets। আমরা একটু খেয়াল রাখবো, প্রথম ক্লজটি আমরা পেয়েছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরেরটি আনটিল এর পরে যেটা পাবো সেটা হবে আমরা ফিউচার ইনফিনিট টেন্স। এবং যেহেতু এই কাজটির পূর্বে এই কাজটি একটা সময় ধরে চলতে থাকবে বোঝাচ্ছে, এই কারণে কিন্তু আমরা এই স্ট্রাকচারে লিখেছি শ্যাল উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি করেছি। সুতরাং এখানে দেওয়া ছিল বেথ, আমরা করেছি উইল হ্যাভ বিন বেথিং। পরের एग्जांपलটা আমরা একটু দেখি, পিপল সাফার ডিউরিং দ্য প্যান্ডেমিক বিফোর দ্য ভ্যাকসিন ইজ নট ডিসকভারড। তার মানে এখানে আমরা বিফোর এর পরে যে ক্লজটা পেয়েছি এটা প্যাসিভে রয়েছে এবং এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে। সুতরাং ভ্যাকসিন আবিষ্কার করার পূর্বে মানুষজন কি করতে থাকবে? কষ্ট করতে থাকবে। এই সাফারিংটা কিন্তু শেষ হবে না যে পর্যন্ত ওষুধটি বা ভ্যাকসিনটি আবিষ্কার না হয়। তার মানে এই যে কষ্ট পাওয়াটা এটা একটা চলমান প্রক্রিয়া, মানে সময় ধরে চলতে থাকবে যে পর্যন্ত আমরা ভ্যাকসিনটা আবিষ্কার না হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সাফারটা এটাকে আমাকে করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে এই কষ্টগুলো চলতে থাকবে ভ্যাকসিনটা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত। তাহলে আমরা এবার আনসারটা লিখি। পিপল সাফার, এখন আমরা লিখব স্ট্রাকচার অনুযায়ী পিপল উইল হ্যাভ বিন suffering, people will have been suffering during the pandemic before the vaccine is not discovered। আমরা একটু এবার লক্ষ্য রাখি আমরা কোন স্ট্রাকচারে এই সেন্টেন্সটি আমরা সাজিয়েছি। প্রথম ক্লজটি আমরা পেয়েছি will have been suffering, এটা ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরেরটা পেয়েছি বিফোর এর পরের অংশ পেয়েছি the vaccine is not discovered, এটা পেয়েছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে। এই কারণে যখন কোনো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা করব তখন আমরা দুটি ক্লজকে খেয়াল রাখবো এবং আগেরটি পূর্বেরটি আমরা সবসময় লিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এত সময় যে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম এগুলো সবই ছিল টেন্স বেসড। আমরা টেন্স বেসড রাইট ফর্ম অফ ভার্ব গুলো করেছি। আরো কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা এখন যেগুলো দেখেছি এগুলো সবই টেন্স রিলেটেড, এর পরেরগুলো আমরা আরো ব্যতিক্রম কিছু রুলস দেখব। আশা করি আমরা আমাদের প্রয়োজনে আমাদের ডেভেলপ করার জন্য আমরা এগুলো দেখব এবং আমরা শিখে নিব যেন আমাদের রাইটিং স্কিল যেন আসলে ভালো হয়।